শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নির্ধারিত পাঠ্য বইয়ের 25 মডেল পড়ে শোনাবো। এতে আছে কাকড়া ও সারস পাখির গল্প। তোমরা কি কাকড়া ও সারস পাখি কখনো দেখেছো? কাকড়া হচ্ছে একটি ওয়াটার ক্রিয়েচার, মানে জলজ প্রাণী। এটি দেখতে বেশ ছোট, কিন্তু এদের গায়ের আবরণ খুব শক্ত, এদের নখরগুলো খুব শক্ত ও ধারালো। আর সারস পাখি হচ্ছে একটি পাখি যে মাছ খেয়ে বেঁচে থাকে, কাজেই তাকে দেখা যাবে লেক বা ডোবার ধারে সে দাঁড়িয়ে থাকে, কোনো মাছের জন্য সে অপেক্ষা করতে থাকে। যখনই কোনো মাছ পানির উপরে ভেসে ওঠে তখন সে এটাকে টুপ করে ধরে খেয়ে ফেলে। তো এই হলো সারস পাখি এবং কাকড়ার বিষয়। তো চলো আমরা এখন তোমাদের মূল গল্পে ফিরে যাই। Read the text and answer the questions 5, 6, 7 and 8. Once a heron living near a big lake became old. একদাই একটি সারস পাখি লিভিং যে বাস করছে কোথায়? নিয়ার আ বিগ লেক, একটি বড় লেকের কাছে। বিকেম ওল্ড, সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড কুডন্ট ক্যাচ ফিশেস, এবং মাছ ধরতে পারছিল না। যেহেতু এটি বৃদ্ধ হয়ে গেছে তাই সে কোনো মাছ ধরতে পারছিল না। আচ্ছা, সো হি হিট আপন আ প্ল্যান। তাই সে কি করলো? হিট আপন, সে একটি উদ্ভাবন করলো, একটি পরিকল্পনা উদ্ভাবন করলো। অ্যাজ প্ল্যান্ড, পরিকল্পনা অনুযায়ী। হি ওয়ান ডে টোল্ড এ ক্র্যাব, একদিন সে একটি কাকড়াকে বলল। ক্র্যাব মানে হলো কাকড়া। মাই চাইল্ড, বাছা আমার, দিস লেক উইল ড্রাই আপ ভেরি সুন। এই লেকটি বা এই হ্রদটি খুব শীঘ্রই শুকিয়ে যাবে। খেয়াল করো, এখানে দিস লেক এটা হলো সাবজেক্ট, তারপরে আছে উইল। শ্যাল উইল থাকলে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। শ্যাল উইল থাকলে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা কি বলো দেখি? ফিউচার ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে এই লেকটি শীঘ্রই শুকিয়ে যাবে। দেন উই অল উইল ডাই, তখন আমরা সকলেই মারা যাব। আবার উইলের ব্যবহারটা লক্ষ্য করো। দ্য ক্র্যাব ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার দিস। দ্য ক্র্যাব ওয়াজ সারপ্রাইজড, কাকড়াটি কি হলো? বিস্মিত হলো। টু হিয়ার দিস, এ কথা শুনে। অ্যান্ড সেড, এবং বলল। আঙ্কেল, খেয়াল করো এখানে কোটেশন মার্ক, এর আগেও আমরা দেখেছি কোটেশন মার্ক। সে আঙ্কেল, কাউকে যখন ডাকা হবে বা সম্বোধন করা হবে তখন এটার পরে একটা কমা বসবে। তাহলে কোটেশন মার্ক শুরু হলো আঙ্কেল, এখান থেকে প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। আঙ্কেল, প্লিজ টেল মি ইফ ইট ইজ ট্রু। চাচা, দয়া করে আমাকে বলেন এটি কি সত্যি? প্লিজ টেল মি হোয়ার ইউ হ্যাভ হার্ড সাচ থিং। দয়া করে আমাকে বলেন আপনি কোথায় শুনেছেন এরকম কথা। হোয়ার ইউ হ্যাভ হার্ড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য হেরন রিপ্লাইড, সারস পাখিটি উত্তর দিল। আই হ্যাভ হার্ড দ্য নিউজ ফ্রম আ ওয়াইজ অ্যাস্ট্রোলজার। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। দ্য নিউজ, এই খবর। আবার দেখো, আই হ্যাভ হার্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি শুনেছি এই খবর ফ্রম আ ওয়াইজ অ্যাস্ট্রোলজার, একজন জ্ঞানী জ্যোতিষীর কাছ থেকে। ইউ সি, তুমি তো দেখতেই পাচ্ছ। দেয়ার ইজ অলরেডি নট মাচ ওয়াটার ইন দ্য লেক, এই লেকে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে পানি নেই, মানে পানি শুকিয়ে গেছে। দ্য ক্র্যাব ওয়াজ টেকেন অ্যাবাক বাই দ্য নিউজ অফ হোয়াট ইজ টু বিফল অন দ্যাম। দ্য ক্র্যাব ওয়াজ টেকেন অ্যাবাক, ক্র্যাবটা কি হলো? টেকেন অ্যাবাক মানে হচকিত হয়ে যাওয়া। বাই দ্য নিউজ, এই খবরে। কাকড়াটি এই খবরে হচকিত হয়ে গেল। অফ হোয়াট ইজ টু বিফল অন দেম, বিফল মানে হলো ঘটা, তাদের উপর কি ঘটতে যাচ্ছে।
এই খবরে সে হচকিত হয়ে গেল। অ্যান্ড ওয়েন্ট টু টেল দিস টু দ্য আদার ওয়াটার ক্রিয়েচার্স, এবং এই কথা বলার জন্য চলে গেল কাদের কাছে? অন্য জলজ প্রাণীদের কাছে। অন হিয়ারিং দিস পিস অফ নিউজ, এই খবর শোনার পর এভরিবডি স্টার্টেড টু প্যানিক, সকলে আতঙ্কিত হয়ে গেল, মানে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সো অল দ্য ক্রিয়েচার্স মেট দ্য হেরন টু সিক অ্যাডভাইস, তাই সকল প্রাণীরা মিটের পাস্টেন্স ম্যাট, সাক্ষাৎ করলো দ্য হেরনের সাথে বা সারস পাখির সাথে, টু সিক অ্যাডভাইস, উপদেশ নেওয়ার জন্য। প্লিজ গাইড আস টু সেভ আস ফ্রম দিস ডিজাস্টার, প্লিজ গাইড আস, দয়া করে আমাদেরকে পথ দেখান, টু সেভ আস, আমাদেরকে বাঁচার জন্য পথ দেখান, ফ্রম দিস ডিজাস্টার, এই রূপ দুর্যোগ থেকে, এই দুর্যোগ থেকে বা এই বিপদ থেকে আমাদেরকে বাঁচার জন্য পথ দেখান। দ্য হেরন সেড, সারস পাখি বলল, দেয়ার ইজ ইনডিড আ লেক নট ফার ফ্রম হিয়ার, দেয়ার ইজ ইনডিড মানে হলো প্রকৃতপক্ষে, এখানে প্রকৃতপক্ষে একটি লেক আছে, নট ফার ফ্রম হিয়ার, এইখান থেকে বেশি দূরে নয়। ইট ইজ ফুল অফ ওয়াটার, এটি ওই লেকটির কথা বলছে যে এই লেকটি কি পানি দিয়ে পরিপূর্ণ, অ্যান্ড বিউটিফুলি কভার্ড উইথ লোটাস ফ্লাওয়ার্স, এবং এটি সুন্দরভাবে কি দিয়ে পরিপূর্ণ? ঢাকা, পদ্ম ফুল দিয়ে এটি ঢাকা। ইট উড নট ড্রাই, এটি শুকাবে না, ইভেন এমনকি, ইফ ইট ডিড নট রেইন ফর 24 ইয়ার্স, এমনকি যদি 24 বছর ধরে বৃষ্টিপাত নাও হয় তবু এটি শুকাবে না। আই ক্যান টেক ইউ দেয়ার, আমি তোমাকে বা তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। ইফ ইউ ক্যান রাইড, যদি তোমরা চড়তে পারো, অন মাই ব্যাক, ব্যাক মানে পিঠ, যদি তোমরা আমার পিঠে চড়তে পারো। দ্য উইকেড হেরন হ্যাড সাকসিড ইন হিজ প্ল্যান, দ্য উইকেড মানে দুষ্ট সারস পাখি, হ্যাড সাকসিডেড সিদ্ধি লাভ করেছিল, সাকসিড মানে সিদ্ধি লাভ করা, ইন হিজ প্ল্যান তার পরিকল্পনায়, তাহলে দুষ্ট সারস পাখিটি তার পরিকল্পনায় সিদ্ধি লাভ করলো। এভরিডে, প্রতিদিন, হি উড ক্যারি ওয়ান অফ দেম অন হিজ ব্যাক, প্রতিদিন সে তাদের একজনকে কি করত? ক্যারি করত, বহন করে নিয়ে যেত, অন হিজ ব্যাক পিঠে করে। প্রিটেন্ডিং মানে হলো ভান করা, প্রিটেন্ডিং টু টেক দেম টু আদার লেক, অন্য লেকে বা অন্য হ্রদে নিয়ে যাওয়ার ভান করে সে প্রতিদিন একজনকে একটি করে প্রাণীকে তার পিঠে করে নিয়ে যেত। আফটার ফ্লাইং আ লিটিল অ্যাওয়ে, কিছু দূর উড়ে যাবার পর, ফ্রম দ্য লেক, এই হ্রদ থেকে, হি উড স্ম্যাশ দ্যাম, সে তাদেরকে স্ম্যাশ করে ফেলতো, সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলতো। কিভাবে? এগেইনস্ট আ রক, একটি পাথরে পিষে সে এটিকে ধ্বংস করে ফেলতো। আচ্ছা, তার কি করতো? অ্যান্ড ইট দেম আপ, এবং তাদেরকে খেয়ে ফেলতো। দিস হ্যাপেন্ড ফর মেনি ডেজ, এই ঘটনাটি অনেক দিন ধরে ঘটতে লাগলো। হাউএভার, যা হোক, ওয়ান ডে, একদিন, the heron started carrying the another crab to the same rock, একদিন কি করলো হেরনটি, সারস পাখিটি আরেকটি কাকড়াকে বহন করে নিয়ে যাওয়া শুরু করলো, টু দ্য সেম রক, একই পাথরের কাছে। হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য হেরনস প্ল্যান, হি হলো এই কাকড়াটি বুঝতে পারলো দ্য হেরনস প্ল্যান, এই সারস পাখির পরিকল্পনা। অ্যান্ড সেড, এবং বলল, আঙ্কেল, খেয়াল করো কোটেশন, আঙ্কেল, দ্য লেক সিমস ফার, হ্রদটি মনে হচ্ছে বেশ দূরে, সিম মানে মনে হওয়া, অ্যান্ড আই এম কোয়াইট হেভি, এবং আমি হলো খুব ভারী। ইউ মাস্ট বি গেটিং টায়ার্ড, আপনি বা তুমি অবশ্যই কি হয়েছ? ক্লান্ত বোধ করছো। লেট আস স্টপ ফর সাম রেস্ট, চলো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রামের জন্য থামি। দ্য হেরন এগ্রিড টু ইট,
সারস পাখিটি এতে রাজি হলো। However, যা হোক, suddenly হঠাৎ the crab got hold of the heron's neck with its strong claws and strangled him to death. যা হোক, suddenly হঠাৎ the crab got hold, কাকড়াটি আঁকড়ে ধরল, of the heron's neck, সারস পাখিটির ঘাড় আঁকড়ে ধরল, with its strong claws, এটির শক্ত নখর দিয়ে, and strangle him, এবং তাকে strangle মানে হলো শ্বাসরোধ করা, strangle him to death, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। Coming back to the lake, লেকে ফিরে এসে দ্য ক্র্যাব টোল্ড এভরিথিং, কাকড়াটি সব কিছু বলল টু দ্য আদার ক্রিয়েচার্স, অন্য প্রাণীদেরকে। সে আবার তার পূর্বের লেকে ফিরত এসে সব প্রাণীদেরকে এই পুরো ঘটনাটি খুলে বলল। তো এই হলো তোমাদের জন্য এই গল্পটি, যে কাকড়াটি কি শেষ পর্যন্ত প্রতিশোধ নিল। এই উইকেট হেরন সে যে ষড়যন্ত্র করেছিল, শেষ পর্যন্ত তাকেও সেই একই পথেই প্রাণ দিতে হলো। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম, যে কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করে তাহলে সে সেই কাজে কখনোই সফলকাম হতে পারে না, এবং সে যে অন্যায়টা করেছিল তাকেও সেইভাবেই জীবন দিতে হয়, অন্যায়ভাবেই তাকে জীবন দিতে হয়। তো এই ছিল আমাদের আজকের গল্প। এখানে আমরা যদি কিছু প্রশ্নের উত্তর একটু দেখি, আসলে প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই চেষ্টা করবে যে কিভাবে উত্তরগুলো দেওয়া যায়, কারণ পরীক্ষায় সবসময় তোমাদের একটি আনসিন কম্প্রিহেনশন থাকবে। পরীক্ষার হলে বসে তোমাদেরকে ইনস্ট্যান্ট প্রশ্নের উত্তর রেডি করতে হবে এবং লিখতে হবে। কাজেই তুমি চেষ্টা করবে যে প্রশ্নগুলো যেন তুমি সঠিকভাবে আনসার করতে পারো। টেন্সের ব্যবহারটা তুমি ভালো করে খেয়াল করবে, এবং গল্পটি তুমি যদি খুব ভালো করে পড়ো এবং ওয়ার্ড মিনিংটা যদি খুব ভালো জানা থাকে, তাহলে যে কোনো গল্প আসলেই তোমার জন্য সেটি কোনো অসুবিধা হবে না। তো দেখো প্রশ্ন কি আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। হু লিভড নিয়ার আ বিগ লেক, তাহলে হু এর জায়গায় কি হবে, আ হেরন লিভড নিয়ার আ বিগ লেক। হাউ ওয়াজ দ্য লেক, এই লেকটি কেমন ছিল, এই লেকটিতে কি ছিল, আমরা দেখলাম যে অনেক প্রাণী এখানে বাস করত, ঠিক আছে। আর যেহেতু অনেক প্রাণী বাস করত, তাহলে এখানে প্রচুর খাবার দাবারও ছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দ্য লেক ওয়াজ ফুল অফ ডিশেস অ্যান্ড আদার ওয়াটার ক্রিয়েচার্স, ঠিক আছে। হোয়াই ওয়াজ দ্য ক্র্যাব সারপ্রাইজড, ক্র্যাবটা কেন সারপ্রাইজড হলো, ক্র্যাবটা সারপ্রাইজড হলো কারণ সে শুনতে পেল যে এই হ্রদের পানি একদিন শুকিয়ে যাবে, তাই তো। তাহলে এইখান থেকে তুমি আনসারটা করবে যে দ্য ক্র্যাব ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার দিস লেক উইল ড্রাই আপ ভেরি সুন। তারপরে কি, হোয়াই ডিড দ্য হেরন বিকাম লিন অ্যান্ড উইক, লিন মানে হলো রোগা হয়ে যাওয়া, হ্যাঁ। হেরনটা কেন রোগা এবং দুর্বল হয়ে গিয়েছিল, তাহলে এটা তুমি নিজের থেকে বোঝো যে কেন এটা দুর্বল হয়ে গিয়েছিল, কারণ সে কি খাবার পেত না, সে ওল্ড হয়ে গিয়েছিল এবং কোনো শিকার ধরতে পারতো না, মাছ ধরতে পারতো না, ঠিক আছে। তাহলে তুমি এটা কিভাবে বলবে যে দ্য হেরন বিকেম লিন অ্যান্ড উইক বিকজ হি ওয়াজ পাসিং ডেজ উইদাউট হ্যাভিং ফুডস। এইভাবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো নিজের মতো করে তৈরি করে লেখার চেষ্টা করবে। তো আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাব, এরপরে কি আছে দেখি। আজকে আমরা পড়ব নাম্বার 10। নাম্বার 10-এর তোমরা 9 নাম্বারটা আশা করি সবাই পারবে। 10 নাম্বারে কি আছে দেখো, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট প্রপার ইউজ অফ টাইম, দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তাহলে প্রপার ইউজ অফ টাইম মানে সময়ের সঠিক ব্যবহার, সৎ ব্যবহার। আমি যদি পড়ি ইনস্ট্রাকশনটা কি লেখা আছে, মেক প্রপার ইউজ অফ টাইম ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর লাইফ সাকসেসফুল, মানে তুমি সময়ের সঠিক ব্যবহার করবে যদি তুমি তোমার জীবনে সফলতা
আনতে চাও, ঠিক আছে? যদি তুমি সফল হতে চাও তাহলে তুমি সময়ের সঠিক ব্যবহার করবে। তুমি কি জীবনে সফলতা চাও? আচ্ছা, চাইলেই তোমাকে কি করতে হবে? এই এই ইনস্ট্রাকশনটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তারপরে কি আছে? সিট টু স্টাডি হোয়েন ইট ইজ টাইম ফর স্টাডি। যখন পড়ার সময় হবে তখন তুমি পড়তে বসবে। প্লে হোয়েন ইট ইজ টাইম ফর ইট, এবং খেলবে যখন খেলার সময় হবে। ঠিক আছে, মনে থাকবে তো? ডোন্ট পাস ইউর টাইম ইন আইডলনেস, তোমার সময় অলসতা করে কাটাবে না। রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট অ্যান্ড সাকসেসফুল পিপল হু ইউজড দেয়ার টাইম প্রপারলি, তুমি সেই সমস্ত জ্ঞানী বা মহৎ লোকদের জীবনী পড়বে যারা তাদের সময়কে, যারা জীবনে সাকসেসফুল হয়েছিলেন অর্থাৎ সফল হয়েছিলেন, তারা কি করেছেন? তাদের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। ডোন্ট ওয়েস্ট টাইম বিকজ ইট উইল ব্রিং ইউ সাফারিংস। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় অপচয় করবে না, বিকজ, কারণ এটি তোমার জন্য ভোগান্তি নিয়ে আসবে। বুঝতে পেরেছ আশা করি। এখন প্রশ্নের উত্তরে যদি যাই আমরা, হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ, জীবনের জন্য কি বেশি দরকারি? দরকারি হলো প্রপার ইউজ অফ টাইম। তাহলে প্রপার ইউজ অফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। হোয়াই শুডন্ট ইউ ওয়েস্ট টাইম, তোমার কেন সময় অপচয় করা উচিত না? তোমার কেন সময় অপচয় করা উচিত না? কারণ কি? কারণ হলো যে তুমি চাও না যে জীবনে কখনো তোমার হতাশা আসুক, জীবনে পরাজয় আসুক, তাই তো? আর তুমি সবসময় চাও যে তুমি লাইফটাকে সাকসেসফুল করতে। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা কিভাবে দিব? আমরা বলবো যে আই শুডন্ট ওয়েস্ট টাইম বিকজ, এই শেষের লাইনটা যদি বলো, বিকজ আই ডো নট ওয়ান্ট টু I do not want sufferings in my life. I do not want sufferings in my life. আরেকটি লাইন বলো, আবার এটুক বলে নাও, I shouldn't waste time because I want to make my life successful. বুঝতে পেরেছ? আচ্ছা, তা আবার খেয়াল করো যে I shouldn't waste time because, নিচের লাইনটা, because I do not want sufferings in my life. On the other hand, I shouldn't waste time because I want to make my life successful. সি নাম্বার তো তোমরা পারবেই। হাউ ডু ইউ ইউজ ইউর টাইম প্রপারলি, এই দুইটা লাইন লিখলে চলবে, 2 এবং 3। তারপরে দেখো আমরা এই অরটা পড়ি আজকে। Here is a TV schedule of news programs. Write 5 sentences using the days of the week when your parents watch these programs. Saturday is the first day of the week. যথারীতি তুমি your parents, এটা হলো তোমার কি সাবজেক্ট। কার সম্পর্কে বলছে? তোমার প্যারেন্টস সম্পর্কে। প্যারেন্টস কয়জন? 2 জন, পিতা মাতা। হ্যাঁ, তাহলে ইনারা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস অথবা ইএস বসবে না। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, অন স্যাটারডে, অন স্যাটারডে মাই প্যারেন্টস, অন স্যাটারডে মাই প্যারেন্টস ওয়াচ, ওয়াচেস হবে না, ওয়াচ। অন স্যাটারডে মাই প্যারেন্টস ওয়াচ স্পোর্টস নিউজ অন টিভি। ঠিক আছে? তারপরে অন সানডে, যেহেতু সেকেন্ড ডে, সানডে, স্যাটারডের পরে হলো সানডে। সানডে এখন মাই প্যারেন্টস না বলে আমরা বলবো দে। ঠিক আছে? তাহলে অন সানডে দে ওয়াচ এডুকেশনাল নিউজ। অন মানডে দে ওয়াচ বিজনেস নিউজ। অন টুইসডে দে ওয়াচ রিক্রিয়েশনাল নিউজ। রিক্রিয়েশনাল নিউজ মানে কি? চিত্ত বিনোদন, চিত্ত বিনোদনের সংবাদ। তারপরে অন ওয়েন্সডে দে ওয়াচ এগ্রিকালচারাল নিউজ অন টিভি। শেষে আরেকবার অন টিভি বলে দিবে। তো আশা করি তোমরা এটা ভালোভাবেই পারবে। এখন আমরা এই রিঅ্যারেঞ্জ কি তোমরা পারবে না? রিঅ্যারেঞ্জ বাসায় প্র্যাকটিস করবে। 13 নম্বরটা একটু দেখো, নাম্বার 13। ইমাজিন মোশাররফ হোসেন ওয়ান্টস টু গেট আ লাইব্রেরি কার্ড। He is 11 years old. He reads in Motijhil Ideal School, Dhaka.
He reads in class 5 in this school. He lives in GPKA 207 South Badda, Dhaka. Now fill up the form following the given information. এই তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। খেয়াল করো, ডেট অফ ইস্যু, নাম্বার, এক্সপ্রাইস এগুলো উপরে লেখা আছে, কিন্তু এখানে একটা কথা বলা আছে, ডো নট রাইট অন দ্য এভাব লাইন। তুমি উপরের লাইনগুলোতে তুমি লিখবে না, ঠিক আছে? তাহলে এটা তোমার লেখার কাজ না, এটা কে লিখবে? অফিস লিখবে। আচ্ছা, when I write my name on this card, I promise to take good care of the books I use in the library and at home and to obey the rules of the library. এটা হলো একটা প্রমিস, যে তুমি যখন লিখছো তোমার নাম, তখন তুমি প্রতিজ্ঞা করছো যে তুমি যে লাইব্রেরি থেকে বইটি নিচ্ছ, এই বইয়ের তুমি যত্ন করবে। কোথায়? বাসায় এবং লাইব্রেরিতে, যেখানেই বসে পড়বে সেখানে এটার যত্ন করবে, এবং লাইব্রেরির বা গ্রন্থাগারের যে রুলস আছে, নিয়মকানুন আছে, সেই নিয়মগুলো তুমি মেনে চলবে। আচ্ছা, এখন দেখো, নেমটা কি তোমার নাম লিখে ফেলবে? না, এখন আমরা লিখব মোশাররফ হোসেন। এইখানে যে তথ্যটা আছে, ইনফরমেশন আছে, সেইটার আলোকে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছে। নেম, তারপরে রাইট নেম ইন ফুল, পুরো নামটা লিখবে, মোশাররফ হোসেন পুরোটা লিখবে, অ্যান্ড উইথ ইঙ্ক ওয়ানলি, কালি দিয়ে লিখবে, অন্য কিছু না, পেন্সিল দিয়ে না। হোম অ্যাড্রেস কি? হোম অ্যাড্রেস এই যে এখানে আছে, GPKA 207 সাউথ বাড্ডা, ঢাকা। স্কুল কি? স্কুল হলো এই যে মতিঝিল আইডিয়াল স্কুল, ঢাকা। ক্লাস 5, ঠিক আছে? এজ কি? এজ হলো 11 ইয়ার্স, ঠিক আছে? তারপরে তুমি ডেট লিখবে এবং সিগনেচার করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু বুঝলেই হবে না, বাসায় এগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবে। তো সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।